Welcome to URL Unzip, Reboot, and Leave, a podcast about the psychology that moves us. Through real conversations with thinkers, doers, and seekers, we explore how we adapt, evolve, and find meaning. So let's unzip, reboot, and leave. ওয়েলকাম টু দ্য নাদার এক্সাইটিং এপিসোড অফ আনজিপ রিবুট অ্যান্ড লিভ। আজকে আমাদের সাথে আছেন যিনি, উনি একজন আর্টিস্ট, স্কাল্পচার, পেইন্টার, টিচার, রজত ঘোষ। কেমন আছেন স্যার? ভালো আছি। এবং ইনি অ্যাকচুয়ালি আমার টিচারও ছিলেন দ্য লাস্ট ফেজ অনেক দিন আগে ইন মাই স্কুল। সো ওকে। এবং স্যারের অনেক পড়াশোনা আছে রবীন্দ্রনাথের পেন্টিং নিয়ে, এবং আজকে আমরা সাইকোলজি বিহাইন্ড ট্যাগোর পেন্টিং এই জায়গাটা নিয়ে কথা বলবো। কারণ আমারও মনে হয় এবং স্যারেরও মনে হয় যে হয়তো পেন্টিং নিয়ে, রবীন্দ্রনাথের পেন্টিং নিয়ে বেশি কথা হয় না লেখালেখির মতো বা গানের মতো। সো প্রথম যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ কিন্তু আঁকা শুরু করেছেন অনেক শেষ বয়সে, একদম শেষের দিকে এসে, মানে আফটার 60 প্রবাবলি, আরও পরে। তো এরকম কি কিছু রিসার্চ আছে বা এরকম কি কিছু লিখেছে যে মানে হঠাৎ 60 বছরের পরে কেন মনে হলো? এটা একটা মস্ত জরুরি প্রশ্ন যে রবীন্দ্রনাথ লিখেছেন অনেক কিছু, তো তারপরে কেন তার ছবি আঁকাটার দরকার পড়ল? রবীন্দ্রনাথ সারা পৃথিবীতে ঘুরে যে শুধুমাত্র লেখক কবিদের সঙ্গেই যোগাযোগ করেছেন, তাদের লেখা নিয়ে থেকেছেন এমন নয়। তিনি যেখানে গেছেন সেখানকার সংস্কৃতিকে তিনি আত্মীকরণ করেছিলেন। যেখানে গেছেন সমস্ত আর্ট মিউজিয়াম তিনি দেখেছেন, এবং সারা পৃথিবীতে কিভাবে ছবি আঁকা হচ্ছে সেই সময় সেটা খুব জরুরি ছিল। কারণ উনি যেভাবে দেখেছেন, যে সময় দিয়ে দেখেছেন, আর বাকিরা যারা ভারতীয় শিল্পী ছিলেন সেই সময় তারা সেইভাবে দেখে ওঠেননি। এই যে দেখে ওঠেননি, কাজেই সারা পৃথিবীতে আর্টের মুভমেন্টটা কেমন চলছে সেটা উনি যতটা দেখেছেন বাকিরা দেখেননি। যদিও উনি নন আর্টিস্ট, তাও তিনি বুঝতে পারছিলেন যে আমাদের দেশের যে শিল্প আন্দোলন চলছে সেটা হয়তো সারা পৃথিবীর নিরিখে সেরকম একটা এগিয়ে যাওয়ার নয়। কারণ আমরা তখন ঠাকুর দেবতার ছবি এঁকেছি, আমরা প্রকৃতির ছবি এঁকেছি খুবই অন্যরকমভাবে, কিন্তু পৃথিবী যে এগিয়ে গেছে কতটা আর আমরা যে এগিয়ে উঠতে পারিনি এটা উনি খুব অনুভব করতেন। এবং তিনি বারবার করে বলতেন যে তোমরা যাও, বিদেশে যাও, গিয়ে দেখে এসো। বিদেশি শিল্পীদেরও তিনি শান্তিনিকেতনে নিয়ে এসে হাজির করেছেন, তাদের এক্সিবিশন করিয়েছেন যে দেখো, আদান প্রদান হোক ছবির। সেইটা আমাদের প্রথম ওনার এক্সিবিশন শুরু হয় 31-31 ওই সময় ভিক্টোরিয়া ওকাম্পোর। তো উনি কবিতা লিখতে গিয়ে, আমরা সবাই জানি যে কবিতা লিখতে গিয়ে বা কোনো লেখালেখি করতে গিয়ে ভুল হলে তিনি পেন দিয়ে সেটা হিজিবিজি এঁকে একটা কিছু অবয়ব তৈরি করতেন। তো সেইগুলো দেখে ভিক্টোরিয়া ওকাম্পোর মনে হয়েছিল যে না, হয়তো অন্যরকম একটা জিনিস। তারপর উনি একটা বাইরে থেকে তাগাদা আসে যে আপনি একটু ছবি আঁকুন, আর ভেতর থেকে উনি বুঝতে পারেন যে ভারতীয় শিল্পধারা ঠিক পথে এগোচ্ছে না, কাজে সেখানেও তাকে হাত বাড়াতে হবে। সেটা বুঝে তিনি হাতে রং তুলে নিয়েছিলেন। এরকম কি কোনো রিসার্চ পাওয়া যায় যে মানে ওনার ছবি আঁকাগুলো কি লিবারেশন ছিল, নাকি লংিং ফর মানে অলমাইটি, নাকি যা কিছু লিখতে পারেননি, মানে আমি জানি না উনি আর কিছু লেখার মতো আছে কি না, মানে যেগুলো লিখতে পারেননি সেটাকে এক্সপ্রেশন করতে চেয়েছেন, এরকম কি কোনো রিসার্চ বা ডকুমেন্ট কেউ করেছে? আমরা যখন কোনো কথা বলি আমরা শব্দ দিয়ে খুঁজে সেগুলো ব্যবহার করি, কিন্তু সেই শব্দের মধ্যে একটা মিল থাকতে হয়, একটা অর্থ থাকতে হয়। কিন্তু তার বাইরে বেরিয়ে, বিয়ন্ড দিস, তখন রং আমাদের একমাত্র সহায় হয়ে থাকে। কাজে যে কথা আমরা শব্দ দিয়ে বলতে পারি না,
সে কথা রং অনায়াসে বলতে পারি। হয়তো এই অনুভবটা ওনার কাছে ছিল, এবং উনি যেহেতু প্রথাগত আর্টিস্ট নন, হ্যাঁ, ওনার কোনো মানে প্রপার ট্রেনিং নেই, প্রপার ট্রেনিং নেই, রাইট, যে অর্থে অবনবাবু বা আমাদের নন্দবাবুরা তৈরি হয়েছেন। কাজেই উনার কাছে ছিল রং। তিনি কখনো রং তুলতেন, কোন রঙের সঙ্গে কোন রং মেশাতে হয় উনি জানতেন না। তো এই রংটা একটু নিলেন, নিয়ে একটু ঘষলেন, কখনো হাত দিয়ে ঘষে তুললেন, কখনো পেন দিয়ে, কখনো জেব্বা দিয়ে, যা দিয়ে খুশি করে একটা কিছু তৈরি হলো। এই যে তৈরি হওয়াটা ভীষণ ইন্টারেস্টিং। আমরা ছবির মধ্যে কখনো কখনো দেখব যে একটা ব্যাকগ্রাউন্ডে একটা রং এসছে, একটা হলুদ রং, তার ওপরের রংটাই ভীষণ ডার্ক। তবে এই ডার্ক রংটা তৈরি হয়েছে আমার যতদূর মনে হয় অনেকগুলো রং মেশালে সেই রংটা খুব পরিষ্কার থাকে না, একটু নোংরা কালোর দিকে চলে যায়। সেই জন্য আমরা ছবিতে অনেক বেশি ব্রাউনিশ বা এই ব্লুইশ একটা ডার্ক টোন দেখতে পাই, সে অনেকগুলো রং মেশানোর জন্য। হয়তো যেহেতু ওনার প্রথাগত ওই ব্যাপারটা ছিল না সেটা, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে একটা ওরকম ইয়েলো প্রকৃতির মধ্যে, প্রকৃতি পর্যায়ের যে ছবি, তো সেটা তো ভাবা যায় না যে ওই ইয়েলো উনি ব্যবহার করে গেছেন। এবং প্রথম দিকে যে ড্রয়িং উনি করেছেন ভীষণ নার্ভাস ছিলেন, ল্যাঙ্গুয়েজ স্ট্রেট নয়, কাঁপতে 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 গেছে, সেতে খাপ ছাড়াতে যে ছবি এঁকেছেন। তো সেইগুলো দেখলেও বোঝা যায় যে উনি পারছেন না, কিন্তু চেষ্টা করতে কোনো দ্বিধা নেই, উনি এগিয়ে চলেছেন। রাইট। আরেকটা জিনিস দেখা যায় যে রেকারিং মোটিভস, মানে কোনো কি বলবো সিম্বলিক কিছু বারবার ফিরে ফিরে আসছে, রাইট। মানে পাখি, নেচার, মাস্ক অদ্ভুতভাবে এসছে, বা একটু যে ইলঙ্গেটেড ফেস, লম্বা ফেস, মানে এগুলোর কি কোনো মানে সাইকোলজি আছে? আমরা যেমন প্রথাগতভাবে ছবি আঁকা শেখার সময় স্টিল লাইফ করেছি, কম্পোজিশন করেছি, লাইফ স্টাডি করেছি, ওনার সেগুলো কোনোটাই নেই, রাইট। তো উনি দেখতেন একটা ফুল লেখা যায়, বলা যায়, আঁকা যায়, এই আঁকা যায়টা উনি শুরু করলেন। অনেক ফুল করেছেন, অনেক প্রকৃতির ছবি, গাছপালা প্রচুর, পাখি করেছেন প্রচুর। সব থেকে যেটা মনে হয় যে উনি পোর্ট্রেট করেছেন একদম অন্য রকমের ফেস। সেলফ পোর্ট্রেট হোক, উনি অনেক সেলফ পোর্ট্রেট করেছেন এবং অনেকের ছবি এঁকেছেন। এই যে সেই মানুষগুলোর ছবি, কখনো নাকটা লম্বা, কখনো মাথার পেছন দিয়ে একটা অন্য রং দিয়ে দেওয়া, এই যে এক্সপেরিমেন্ট করা। একটাই ছবিকে হয়তো সেলফ পোর্ট্রেট দুটো করেছেন, পছন্দ হয়নি, আবার একটা, পছন্দ হয়নি, আবার একটা, পছন্দ হয়নি, আবার একটা, এই করতে করতে একই সাবজেক্ট অনেকবার ফিরে ফিরে এসছে। হয়তো একজন কবির ওনার লেখা মধ্যে যেমন অনেক চেঞ্জ করেছেন উনি, রক্তকরবী বোধহয় 20 বার তিনি চেঞ্জ করেছেন, বারবার এডিট করেছেন। ছবি তো সেইভাবে এডিট করা যায়নি, সেই জন্য সেটাকে রেখে দিয়ে অন্য ছবি এঁকেছেন। সে এডিটেড ফর্মে একটা নতুন জিনিস আমরা পাচ্ছি, সে ছবি সেই জন্য বারবার বারবার ফিরে ফিরে আসেন, আর উনি আত্মতুষ্টি পান না, কাজেই আবার আঁকেন, আবার আঁকেন। এই রাইট। ওনার বিদেশ যাওয়ার সৌভাগ্য হয়েছিল বা উনি নিজে যেতে চেয়েছিলেন, এবং অদ্ভুতভাবে প্রচুর বিদেশি ইনফ্লুয়েন্স ওনার আঁকাতে দেখা যায়, বা সেখান থেকেই কি মানে এরকম একটা নতুন আর্ট ফর্ম, এই কিউবিজম বা এই এক্সপ্রেশনিজম, এই ব্যাপারগুলো কি? যেহেতু ছবি দেখেছেন প্রচুর, ওনার দেখা আর সাধারণ মানুষের দেখা দুটোর মধ্যে তফাৎ অনেকটা ছিল। কারণ উনি যা দেখেছেন সেটা ফিল করেছেন, করে সেখান থেকে রবীন্দ্র আইস বা রবীন্দ্রায়ণ ঘটেছে ঘটনাটার, তারপর সেটা তিনি বাইরে বেরিয়েছেন, যেটা উনি বলতেন যে আমি নিজের রসে বিয়েন করেছি। তো এই যে ছবি তিনি দেখেছেন, এবং কিছু কিছু ছবির ক্ষেত্রে বেশ কিছু মিলও দেখা যায়। আমাদের সুশোভনবাবুর একটা বই রয়েছে কেতকী কুশলী টাইসনের সঙ্গে, রঙের রবীন্দ্রনাথ, বেশ মোটা বই। ওখানে উনি দেখিয়েছেন যে অনেক রকমের ছবি
একটু একটু করে ইনফ্লুয়েন্স পড়েছে রবীন্দ্রনাথের ছবির মধ্যে সারা পৃথিবীর। এই সারা পৃথিবীর ছবি যখন একটা মানুষের একটা পাত্রে এসে মিশ্রিত হয় এবং সেটা পাত্রটা যখন রবীন্দ্রনাথ, তখন তার থেকে যা জিনিস বেরিয়ে আসে সেটা একদম অন্যরকম। আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে মানে ওই সময়ে মানে অ্যাবস্ট্রাক্ট আর্ট হয়তো ভারতে কম ছিল, রাইট? ছিল। এবং অ্যাবস্ট্রাক্ট আর্ট ইন্ডিয়াতে প্রথম উনি মেন স্ট্রিমে নিয়ে আসেন। যে আমরা তো নর্মালি খুব ধরে ধরে ইন্ডিয়ান স্টাইল, যেটা খুব ধরে কাজ করতে আমরা অভ্যস্ত ছিলাম, এবং অবশ্য তার মধ্যে 2 ডাইমেনশনের মধ্যে আমরা 3 ডাইমেনশনকেও খুঁজে পেয়েছি। সেসব আমাদের গর্বের বিষয়, কিন্তু সেটা তো একটা সময়ের মধ্যে আটকে যাচ্ছি। আমাদের আর্ট অ্যান্ড কালচারকে তো সময়টাকে ডিঙিয়ে বেরিয়ে যেতে হবে। সময়টাকে যদি আমরা অতিক্রম করতে না পারি তাহলে তো আমার আর্ট ফর্মের কোনো ভ্যালু থাকে না। তো সেই জন্যেই উনি ওইভাবে আরও নতুন কি করা যায়, যে কোনো রঙের ছবি আঁকা যায়, যে কোনো রকমভাবে মানুষের মুখ বোঝানো যায়, যে কোনো রকম অদ্ভুত অদ্ভুত প্রাণী উনি এঁকেছেন। হয়তো আঁকতে গিয়ে ভুল হয়েছে, সেই ভুলটাকে সামলাতে গিয়ে আরও ভুল হয়েছে, কিন্তু নতুন কিছু তো হয়েছে। এই নতুন কিছুটা, আমরা নতুন যৌবনেরই দূত, এই বার্তাটা আমার ছবির মধ্যে দিয়ে বারবার নতুন রকমভাবে ভীষণভাবে ফিরে ফিরে এসেছে। উনি কি মানে রং ব্যবহার করতেন? না, রং ব্যবহারের কোনো নিয়ম ছিল না। উনি বিদেশে গেছেন, প্রচুর রং উপহার পেয়েছেন, রং কিনেওছেন। প্রথমে ছেঁড়া কাগজে বা কবিতা লিখতে লিখতে কোনো কোথাও ভুল হলো সেখানে আঁকলেন, কিন্তু আবার এমনও দেখা গেছে যে উনি পরিষ্কার মাপের কাগজের মধ্যে, সমান মাপের কাগজের মধ্যেও তিনি রং দিয়ে ছবি আঁকছেন। যে কোনো রং যা হাতের সামনে পাচ্ছেন সেই রং দিয়ে তিনি ছবি এঁকে চলেছেন। যে ভেতর থেকে যে প্রকাশ, উৎসারিত আলো, সেই উৎসারিত আলোটাকে আমরা ওনার 70 বছর পর্যন্ত প্রায় শব্দ দিয়ে দেখেছি, আর তারপরের শেষ 10 বছরে আমরা সেই উৎসারিত আলোটার একটা রং খুঁজে পেয়েছি। যেই রংটা আমাদের হয়তো আরও এখনো পর্যন্ত আমরা সেই রঙেই রাঙিয়ে রয়েছে, হয়তো এটা আরও দীর্ঘদিন ধরে চলবে। এর ব্যাপ্তি সারা পৃথিবী জুড়ে। রবীন্দ্রনাথের পেন্টিং, আমরা রবীন্দ্রনাথকে যতটা না পেইন্টার মনে করি, বোধহয় সারা পৃথিবী তাকে অনেক বেশি বড় পেইন্টার হিসেবে দেখে। এবং এই জন্যই বোধহয় উনি বলেছিলেন যে মাই পেইন্টিং অ্যারাইভস, হ্যাঁ, ইটস নট কনস্ট্রাক্টেড। তো সেই ভেতর থেকে আসলে আসা। এই ছবি তো, ছবি হোক, লেখা হোক, গান হোক, যে কোনো কিছু সৃজনশীল যা কিছু, আমি কিছু সৃষ্টি করব বসে সেই সৃষ্টিটা হয় না। ওটা একটা ভেতর থেকে একটা তাগিদ আসে, একটা ইচ্ছা তৈরি হয়। যখন সেটা প্রবল ইচ্ছা হয়, যেমন ওই আগ্নেয়গিরি বেরিয়ে আসে, অত একটা শক্তি ভেতরে জমে রয়েছে, না কোনো জায়গা দিয়ে বেরিয়ে আসে। রবীন্দ্রনাথেরও তাই, যেন ভলকানিক ইরাপশন এর মতো তিনি কাজ করে চলেছেন। অবন ঠাকুর বলেওছেন যে ভলকানিক ইরাপশনের মতো তিনি রবীন্দ্রনাথ ছবি এঁকে চলেছেন। লাস্ট 10 বছরে তিনি বোধহয় ওই 2500 এরকম কাছাকাছি এদিক ওদিক করে ছবি এঁকেছেন। তো তার তো কোনো দরকারই ছিল না, 2500 ছবি করে ফেলেছেন। তো তাহলে 60 বছর বয়সে আঁকা শুরু করে নতুন কি দিলেন, একটু কিছু দেখাতে পারবেন স্যার? উনি যেটা দিয়েছেন সেটা আমরা এই যে ছবিটা দেখছি, এগুলো একটা নার্ভাস লাইন। এই ড্রয়িংগুলোতে ছোটো ছোটো লাইন, ব্যাকাচোরা, কনফিডেন্স নেই, এগুলো লাইন ড্রয়িং। প্রচুর লাইন ড্রয়িং করেছিলেন। লাইন ড্রয়িংটা আবার আমরা অন্যরকমভাবে দেখি, যে যখন আঁকতে চাইছেন বা অন্যরকম কিছু একটা করতে চাইছেন, করতে গিয়ে এরকম নার্ভাস লাইন ড্রয়িং ঠিক হচ্ছে না, কাটাকুটি করছেন, হিজিবিজি করতে 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 একটা অবয়ব নিয়ে চলে আসছে, এগুলো হচ্ছে লাইন ড্রয়িং। আর যেটা খুব অবাক হতে হয়, আমরা মানে ভীষণভাবে চিন্তা করি যে
এই যে একটা অ্যান্টি লাইন ব্যাপারটা, আমরা আগে লাইন ড্রয়িং দেখলাম, এই লাইন ড্রয়িংয়ের পরেই একটা অ্যান্টি লাইন, অর্থাৎ লাইন জাস্ট অ্যান্টি। আমরা লাইন দিয়ে ড্রয়িং করি, এখানে লাইনটাকে সাদা রেখে বাকি জায়গাটা রং দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। এটা শানুদি, মানে আমার মাস্টারমশাই, আমার টিচার শানু লাহিড়ী, এটা অনেক নাড়াচাড়া করে এই ব্যাপারটা বলেছেন যে আমরা এখানেও অনেকগুলো প্রাণীর ছবি রয়েছে, অ্যান্টিলাইন এবং কালার। এই যে জিনিসটা, এইগুলো আমাদের ভীষণভাবে ভাবায় যে মানুষটা ছবি আঁকতে জানে না, ছবি আঁকার মানুষ নন, তিনিও এগুলোকে করে গেছেন। এই যে একটা ভীষণ ভালো একটা ছবি, এখানে একটা বাড়ি, আর্কিটেকচার, কোন আর্কিটেকচার? শান্তিনিকেতনের আর্কিটেকচার। সুরেনকর বা ওনারা যে এই সময় যারা করেছিলেন, যে একটা পিলার উঠছে, তার মাথায় ডিজাইন, ব্যালেন্স একদম, এই দুদিকে ব্যালেন্স করে চলা। এখানে দোকানে ফিগার রয়েছে, দোকানে হিউম্যান ফিগার, একটা বাড়ি, তার উপরে একটা আলো জ্বলছে, প্রদীপ, সেটা প্রাণেরও কথা বলতে পারে, জীবনদীপের কথা বলতে পারে। এই যে একটা রং দিয়ে একটা আলোকে বোঝানো হয়েছে, দুখানা ডার্ক, এখানে দুটো ডার্ক, তার মাঝে একটু লাইট, আবার ডার্ক। এই টোটাল ড্রয়িংটাই কিন্তু অ্যান্টি লাইন দিয়ে করা। এই যে অ্যান্টি লাইন্স দিয়ে একদম ব্যালেন্স, যদি আমরা মাঝখান থেকে একটা দাগ দিয়ে দুটোকে ওজন করি, তাহলে একদম ব্যালেন্স একটা ছবি। এই যে আমাদের শানুদির কাজকর্মের মধ্যে থেকে আসলে এই বইটা আমি, শানুদির বই রবীন্দ্র চিত্র চেতনা, শানু লাহিড়ীর, এই বইটাই আমি অনেক বেশি দেখি। এছাড়া সুশোভন বাবুরও বই রয়েছে, রঙের রবীন্দ্রনাথ, আমি আগে বলেওছি, সেগুলো ভীষণ ভালো, প্রচুর ছবি আছে তাতে। সুশোভন বাবুর বইয়ের মধ্যে উনি বিদেশি শিল্পীদের কি প্রভাব পড়েছে সেগুলো একটু কম্পেয়ার করে দেখাতে চেয়েছেন। এবং সেখানেও একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যে কালার ব্লাইন্ড। রবীন্দ্রনাথ লাল রঙকে খুব পরিষ্কারভাবে লাল দেখতেন না, তো ওনার লেখার মধ্যে ওই রাঙা এই শব্দগুলো, লালচে ঘেঁষা শব্দগুলো এসছে। কাজেই তিনি লাল দেখতেন কি দেখতেন না সেটা তো অন্য কথা, তাতে ছবিতে তার কোনো খারাপ এফেক্ট পড়েছে এমনটাও আমরা জানি না। দেখতেন না, তিনি যা দেখেছেন সেই দেখাটাও তো আমাদের থেকে অনেক বেশি, নতুনভাবে দেখা, নতুন করে দেখা, বিশেষ করে ওই রবীন্দ্রনাথের দেখা তো আলাদা হবেই। তো এই অ্যান্টিলাইন্সটা বেশ অবাক করে যে কিভাবে উনি কাজ করেছেন, মানে ওই সময় যেটা কেউ ভাবেনি। রাইট। তো আমরা মোটামুটি শেষের দিকে। হ্যাঁ। তো মানে রবীন্দ্রনাথের আর্ট নিয়ে, মানে আমি পেন্টিংই বলছি মেনলি, মানে কি নিয়ে বেশি কথা হয় না বা বেশ আরও বেশি কথা হওয়া দরকার? রবীন্দ্রনাথের ছবি নিয়ে প্রচুর কথা হওয়ার দরকার। যে উনি যে ছবি আঁকতেন, আমরা যদি একটু বুকে হাত দিয়ে দেখি যে আমরা কজন জানি ব্যাপারটা। রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন, রবীন্দ্রনাথ গান লিখেছেন, রবীন্দ্রনাথ আরও অনেক কিছু করেছেন। এই যে উপন্যাস, সেটাও গল্পের মধ্যে দিয়ে গেল। এছাড়া যে বক্তৃতা দিয়েছেন, শান্তিনিকেতন বক্তৃতা মালা, যে ছেলেদের কি করে পড়াশুনো করানো হবে, সহজ পাঠ লেখা, এবং এই যে নানান দিকে সমবায় করলে কি করে দেশের উন্নতি হবে, এবং এই কৃষিকার্য ছাড়া বা পশুপালন ছাড়া গ্রামীণ উন্নতি সম্ভব নয়। উনি ওনার রথীনবাবুকে, ওনার ছেলেকে, আমাদের শান্তিদেব ঘোষের বাবা কালীমোহন ঘোষকে উনি পাঠালেন বাইরে, যে আপনারা শিখে আসুন। এই যে তারা শিখে এলেন, এই যে অলরাউন্ড একটা ভাবনা, সেই ভাবনাগুলো তো যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাতে কোনো সংশয় নেই। কিন্তু সেই ভাবনার মধ্যে সমান গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথের পেন্টিং,
যা ভারতকে একটা নতুনভাবে ভাবতে শিখিয়েছে যে সারা পৃথিবীর নিরিখে আমরা কোন জায়গায় আছি, আমাদের কতটা উত্তরণ দরকার, আমরা কতটা এগিয়ে যেতে পারবো আমাদের ছবি নিয়ে, আমাদের এই যে এগোনো, রবীন্দ্রনাথের থেকে আমরা তো অনেক দিকে এগোনোর বার্তা উনি দিয়েছেন, যে ছবি নিয়ে এগোনোরও একটা বার্তা খুব জরুরি, যেটা উনি বলেছেন যে নতুন করে ভাবো, নতুন করে করো। আমাদের নতুন করে কিছু ভাবতে আমরা সবাই অনেকবার বেশিবার ভাবি, সেটাই উনি বলছেন যে নতুন করে করো, যা করবে করো, কিন্তু করো। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আপনার টাইমের জন্য। হোপফুলি আমাদের অডিয়েন্স একটা নতুন পার্সপেক্টিভ পেল। থ্যাংক ইউ। নমস্কার।